ইরানে আবার হামলা এবং যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে ১৭০টি ২ রাতে যদি স্থাপনার কথা আমরা বলি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হচ্ছে তার এক ধরনের প্রতিবাদ আবারও জানিয়েছে। শেষ পর্যন্ত যে আশঙ্কা বারবারই সবাই কম বেশি করেছে যে যতই যুদ্ধবিরতির কথা বলা হোক, চুক্তির কথা বলা হোক, আসলে এই যুদ্ধটি শেষ হবে না, এটি দীর্ঘায়িত হবে। অর্থাৎ আমরা ধরেই নেব সামনের দিনগুলোতে যুদ্ধের মধ্যেই আমাদেরকে থাকতে হচ্ছে। জি, আপনাকে আসসালামু আলাইকুম এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরও আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করলেন বা মন্তব্য যে আমাদের যুদ্ধের মধ্যেই থাকতে হবে, অ্যাকচুয়ালি আপনার একজন প্রুশিয়ান জেনারেল ছিলেন, জেনারেল আপনার নেপোলিয়ান বোনাপার্টের সময় মেজর জেনারেল ক্লজউইচ। তো উনি বলেছিলেন যে ওয়ার ইজ দি এক্সটেনশন অফ পলিটিক্স, অর্থাৎ ওয়ারটা পলিটিক্সেরই একটা টুল। তো এই টুলটা মানে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা নিয়ে ব্যবহার করে। আমরা দেখলাম যে বিগত কিছুদিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় একটা আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রথমে হলো, তারপরে ওনারা একটা চুক্তি করলেন যে ওনারা যুদ্ধ আর করবেন না। কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে হরমুজ প্রণালীতে আপনার তো এটা ইরানের একচ্ছত্র মানে আছে, কন্ট্রোল আছে। বিকজ এই হরমুজ প্রণালীর নামটাই এসছে আপনার ইফরা হরমুজ নামে। আপনার কিং সাপোর 310 সালে কিং সাপোরের মায়ের নামে এই প্রণালীর নাম হয়। তো ইরানিয়ানরা এই হরমুজ প্রণালীর উপরে ওদের আধিপত্য। তো হরমুজ প্রণালীতে শিপের উপরে আপনার মানে এরা আক্রমণ করেছে। এই অজুহাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিগত 2 দিন আপনি যেটা বললেন প্রায় 150টার উপরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণগুলো ড্রোন এবং বিমানের মাধ্যমে। তো এরই রিটালিয়েশন হিসাবে ইরান, আপনি জানেন যে ইরান এবং মধ্যপ্রাচ্য এটা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আন্ডারে, এবং সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টারটা হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য আছে ফ্লোরিডা, এই ফ্লোরিডাতে। তো এই সেন্টকমের বিভিন্ন আপনার স্থাপনা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তো এর মধ্যে আমরা দেখলাম যে বাহরাইন এবং সাথে আপনার কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলোতে আমেরিকার স্থাপনার উপরে ইরানিয়ানরা একটা রিটালিয়েশন প্রতিশোধ হিসাবে ওরাও আক্রমণ চালিয়েছে। তো এটা তো চলতে থাকবে মনে হচ্ছে। সিরাজুল ইসলাম, যেহেতু চলতে থাকবে বলে আপনিও হয়তো বা একই রকমই মত দেবেন, তাহলে সামনের দিনগুলোতে যে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের আশঙ্কার কথা বারবার বলা হচ্ছে, সেদিকে কি শেষ পর্যন্ত যাবে বিশ্ব? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা সেটা বলা মুশকিল, তবে আশঙ্কা তো একটা আছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে ইরানের সাথে, যেহেতু আমি সবসময় বলি, আমি খুব বেশি জোর দিয়েই বলি যে ইরান, চীন এবং রাশিয়া যেহেতু একটা বলয়, এবং এখানে ইরানের সাথে রাশিয়ার এবং ইরানের সাথে চীনের যেহেতু 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে, এবং এই চুক্তির ভিতরে ডেফিনেটলি সেখানে নিরাপত্তা এবং সামরিক বিষয়ক অনেকগুলো দফা আছে। তাহলে এখনো যদি সেই পর্যায়ে না গিয়ে থাকে, কিন্তু ভবিষ্যতে যাবে না তা তো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ফলে এই মধ্যপ্রাচ্য বা ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সাথে কিন্তু একটা আন্তর্জাতিকতার একটা সম্পর্ক আছেই। অ্যাট লাস্ট যে কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে সেটা হচ্ছে এই যে ইরানে চীন এবং রাশিয়ার যে স্বার্থ লুকায়িত, সেই স্বার্থ তাদেরকে রক্ষা করতেই হবে। কেমন? সেই স্বার্থ রক্ষা করতে হলে হয়তো সময়ের প্রয়োজনে তাদেরকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। কিরকম? ধরুন, মধ্যপ্রাচ্য যদি ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা, যে রকম সরকার ব্যবস্থা, এই রকম স্বাধীন, সার্বভৌম এবং মার্কিন বিরোধী সরকার ব্যবস্থা যদি ইরানে না থাকে, তাহলে তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং গোটা মধ্যপ্রাচ্য আমেরিকার করতলগত হয়ে যাবে। যখনই এরকম হবে, তখন চীনকে অনেক কিছু শর্ত শরায়ত পালন করে, আমেরিকার অনেক শর্ত মেনে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিতে হবে। তখন চীনের মধ্যপ্রাচ্যে এখন যে অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেস থাকবে না।
তাহলে চীনের ভীষণ রকমের সংকট পড়ে যাবে, চীনের অর্থনীতি মার খাবে। ভেনিজুয়েলা থেকে অনেক বড় সংকট তৈরি হয়েছে, এখন যদি ইরানও চলে যায় তাহলে কিন্তু চীনের আর কোনো পথ থাকে না, উপায় থাকে না। একই সাথে রাশিয়ার ব্যাপারটাও একই রকমের। সেই জায়গা থেকে যখন আমেরিকায় এই রকম পরিস্থিতি যদি তৈরি করে, যে যখন যে পরিস্থিতির কারণে চীনের এবং রাশিয়ার স্বার্থ আর রক্ষিত হচ্ছে না মধ্যপ্রাচ্যে, দেন তারা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে যখনই তারা জড়িয়ে যাবে, তৃতীয় বিশ্ব অবধারিত, তৃতীয় বিশ্বযুদ্ধ। মুস্তাফিজুর রহমান বাবু, না, আমি আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আমি করি না, আপনি খুবই আশাবাদী মানুষ। করি না এ কারণেই, আপনার তৃতীয় বিশ্বযুদ্ধে তো আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না, অবশ্যই রাশিয়ানরা বাঁচবে না, চাইনিজরা বাঁচবে না, আমেরিকানরা বাঁচবে না, কেউ বাঁচবে না। ফলে যেহেতু যে যুদ্ধে কারোরই আপনার বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং যে যুদ্ধে কেউ বেঁচে থাকবেন না, ফলে সেই যুদ্ধের আশঙ্কা আমি করি না। তবে আমি আপনার আমি খুব আশা করেছিলাম যে যুদ্ধটা বোধহয় থেমে গেল। কেন আশা করি? আশা করি এ কারণে, এই যুদ্ধ আমাদেরকে সংকটে ফেলে, বাংলাদেশের মতো দেশ, গোটা বিশ্বকে সংকটে ফেলে। আপনার এই ইরান আমেরিকা এই যুদ্ধ শুরু হওয়ার পরে সারা বিশ্বে আপনার জ্বালানি তেলের আপনার যে সংকট তৈরি হয়েছিল, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সেটা আমেরিকাকে স্পর্শ করেছে, ইউরোপকে স্পর্শ করেছে, আমাদের এই অঞ্চলকে স্পর্শ করেছে, বাংলাদেশকেও দারুণভাবে স্পর্শ করেছে। কি লম্বা লম্বা লাইন আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। আমরা আশা করেছিলাম যে সেই সংকটকাল থেকে, পৃথিবী সেই সংকটকাল থেকে এই অঞ্চল বাংলাদেশ আমরা বের হয়ে আসতে পারলাম, যে কারণে আপনার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু পড়ে গেল, অলমোস্ট হাফ হয়ে গেল আর কি আন্তর্জাতিক বাজারে তেলের দাম। তো আবার গতকাল থেকে যেটা শুরু হয়েছে, যে যুদ্ধবিরতি চুক্তি, সেই চুক্তি বোধহয় গতকাল কি সেই চুক্তির মেয়াদ শেষ নাকি? না, চুক্তির মেয়াদ শেষ হয় নাই। তার মানে সেই চুক্তিটাকে বাতিল করে দিয়ে, নাকচ করে দিয়ে আবার হামলা শুরু হয়েছে। এই হামলার মধ্য দিয়ে আবার সেই পুরনো পরিস্থিতি আমেরিকা এবং ইরানের মধ্যকার সেই পুরনো পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যকে আপনার স্পর্শ করে, আপনার কুয়েতকে স্পর্শ করে, কাতারকে স্পর্শ করে, বাহরাইনকে স্পর্শ করে, আপনার হরমুজ প্রণালীকে স্পর্শ করে, তেলের বাজারকে স্পর্শ করে, আলটিমেটলি সারা বিশ্বকে স্পর্শ করে। তো সেটা সেই শঙ্কার মধ্যে আমি আছি আর কি। তবে আমি আশা করি যে শুভবুদ্ধির উদয় হবে, আপনার যাদের উদয় হওয়া দরকার, এবং আমি আশা নিয়ে আপনার এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। জি, অবশ্যই আমরা আসলে এই যুদ্ধ আপনার কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। যুদ্ধ কেবল ধ্বংসকে ডেকে নিয়ে আসবে, যুদ্ধ কেবল সংকটকে ডেকে নিয়ে আসবে। এটা আপনার বাড়িতে, আমার বাড়িতে, আপনার ঘরে, আমার ঘরে। কাজে সংকট থেকে বিশ্বকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য আমার মনে হয় যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা দায়িত্বশীল রাষ্ট্রনায়কদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আমরা সেই প্রত্যাশায় থাকতে চাই, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। দর্শক ছিল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে, যুক্ত হয়েছিলেন। আজকে আসলে সময় খুবই কম, তেমন একটি কথা বলার সুযোগ হলো না। সিরাজুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান বাবুল, আপনাকেও ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই কথা হবে। দর্শক, আপনারা সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।